এটা তো একটা তৎপরতা আছে গুজব ছড়ানো। আজকে মন্ত্রী মহোদয়ের নামে যে গুজবটা ছড়াইছে ভয়ঙ্কর ভাবে, যে জামাত আসলে জামাত এনসিপি চাই ফ্যামিলি কার্ডের প্রজেক্টটাকে বানচাল করতে বেসিক্যালি। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের প্রজেক্টটা কিভাবে বানচাল করতে চাই, তো এইটা তো একটা মানে বিশাল একটা উদ্যোগ, যে উদ্যোগটা প্রান্তিক মানুষের হাতে টাকা দেওয়ার একটা উদ্যোগ। হ্যাঁ, আমাদের বিভিন্ন উদ্যোগ, যেমন একটা ফ্লাইওভারের উদ্যোগ ঢাকার মানুষ বেনিফিট পায়, ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় উদ্যোগ ঢাকার মানুষ বেনিফিট পায়, অথবা পদ্মা সেতু করেছে অথবা যমুনা সেতু করেছে, ওই অঞ্চলে মানুষটা পায়। কিন্তু একটা কমন মানে সারা দেশে একযোগে চলা গরিব মানুষের হাতে টাকা দেওয়ার একটা যে প্রজেক্ট ওয়েলফেয়ার সিস্টেম যেটা, সেইটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা উদ্যোগ। এত বড় দুঃসাহস কারো হয়নি। সেই জায়গাটা সেটাকে ফল করতে চাই, অথচ তারাই আবার গিয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের জন্য চাকরির জন্য আবেদন করে, তারা ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে চায়। হ্যাঁ, যারা বিরোধিতা করতেছে এখন তো ষড়যন্ত্র করতেছে, তো যখন ফ্যামিলি কার্ড লাগবে তখন তোমাদের নেতাকর্মীদের দিও না, তাই না? কিন্তু সেগুলোর জন্য তো ঠিকই সুপারিশ করতেছে, আমরা দেখলাম একটা সুপারিশও বের হয়ে আসছে। হ্যাঁ, তো হ্যাঁ, যাই হোক, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। আমার দৃষ্টিতে আমাদের যিনি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনি যথেষ্ট সৎ একজন মানুষ এবং একটা ফ্রেশ মানুষ, যাকে দুর্নীতি স্পর্শ করে না, সবকিছু মিলায়। এবং তিনি মন খুলে ঠাস ঠাস করে বলে ফেলেন। তো যেমন আজকে যে প্রজ্ঞাপনটা, সেই প্রজ্ঞাপনে একটা কথা, আজকে যে মিনিস্ট্রির যে ওয়েবসাইটে যে তথ্যটা দিয়েছেন, সেখানে বলেছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে এবং যারা ভুতুরে বিল আসছে তাদের ক্ষেত্রে সমাধান করা হয়েছে, এবং সংশ্লিষ্ট অফিসে গেলে এটা যাদের সমস্যার সমাধান হয়নি তাদেরটার সমাধান হয়ে যাবে। এই পর্যন্ত মেসেজটা ঠিক ছিল। পরবর্তীতে আরেকটা মেসেজ আসছে, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুবই স্বাভাবিক একটা বক্তব্য, কিন্তু এটা অনেকে মনে করতেছে এটা কি থ্রেট করা হচ্ছে। তো এটা একটা বিষয় যে উনি সবকিছু মানে খোলা মনে বলে ফেলেন। আসলে যারা গুজব ছড়াচ্ছে, কিছু তো মানুষ আছে যারা রাষ্ট্রকে পেরেশানিতে ফেলতে চায়, সরকারকে পেরেশানিতে ফেলতে চায়, যতটুকু না তার চেয়ে 10 গুণ বেশি দেখাতে চায়। এগুলো মিথ্যা নাকি? যদি তাই না হয় তাহলে ফ্যামিলি কার্ড নিয়ে জামাত শিবির এনসিপি এরা কেন এই গুজবটা ছড়ালো? তো এরা ছড়াচ্ছে গুজব এই বিষয়গুলো, কিন্তু তারপরেও ওই সমস্যার সমাধানমূলক বাক্যটা লিখলেই আবার ভালো হতো, এই মানে শেষের অংশটুকু না লিখলে ভালো হতো। তো সেইভাবে আছে। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। বিদ্যুৎ ক্ষেত্রে আমি যেটা মনে করি জানেন, সঠিকভাবে যদি তেল এবং গ্যাস নিয়ে খুব ভালো এক্সপার্টরা যদি কাজ করে, তাহলে আরও কম দামে তেল দেওয়া সম্ভব, আরও কম দামে গ্যাস দেওয়া সম্ভব, এখনও সম্ভব। আমি মনে করি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আছে না, তারপরেও সম্ভব। এক্সপার্টনেস জিনিসটা দরকার, এবং যে জিনিসটা দরকার হলো টেন্ডারের মাধ্যমে করা, মানে ডিরেক্ট ওপেন কম্পিটিশনের মাধ্যমে করা। ওপেন কম্পিটিশন, ক্রাইসিস আসবে, ঠিক আছে, ক্রাইসিসের সময় আপনি 1 মাস 2 মাস ইমার্জেন্সি বেসিসে সরকার তেল ক্রয় করতে পারে, যে আমার আর্জেন্ট ফুলফিল হবে, যেটা পেট্রোল অকটেনের কারণে আমাদের সমস্যা হয়েছিল, ডিজেল সংকট হয়েছিল, কৃষি ব্যাহত হয়েছিল, তখন আপনি ইনস্ট্যান্ট কিনবেন যে আমার এখন আর্জেন্ট বেসিস দরকার, যেখান থেকে হবো সেখান থেকে নিয়ে আসবো টেন্ডার ছাড়া, ঠিক আছে। কিন্তু এটা তো চিরন্তন প্রসেস হবে না। এটা একটা নির্দিষ্ট সময় সেই সংকটটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে প্রতিযোগিতামূলক বাজারে, এবং প্রতিযোগিতামূলক বাজারে যদি সরকার তেল নিয়ে আসে, তাহলে আমি মনে করি এখনও কম দামে তেল দেওয়া সম্ভব। তো এই বিষয়গুলো সামঞ্জস্য করে সমন্বয় করে কাজ করা দরকার। আর এখন তো আমাদের হুঁশ হচ্ছে যে গ্যাস খুব খুঁজতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে আমদানি করা গ্যাসে কীরকম সংকট, এই যে সংকট সৃষ্টি হয়, কারিগরি ত্রুটি হয়, কত সমস্যা হয় আমদানি করা গ্যাসে। তো কিন্তু এইটাই যদি আমাদের নিজেদের গ্যাস থাকতো, যেমন আমাদের উত্তর অঞ্চলে পাবনা ব্লকের জন্য যদি একটা গ্যাস, ওইদিকে যদি গ্যাসের উৎপাদন ব্যবস্থা থাকতো, ওখানে তো আমরা শুনছিলাম গ্যাসে ভাসতেছে মোবারকপুরে, কিন্তু সেটা পরে বন্ধ করে দেওয়া হলো, আর যাচাই বাছাই করা হলো না। তো এগুলো তো এমনও হতে পারে ভারতের ষড়যন্ত্রে তাদের ওখানে গ্যাস তোলার জন্য আমাদের এখানে গ্যাস তোলা বন্ধ করতেছে, যেটা সমুদ্রের ক্ষেত্রে ভারত সমুদ্রের আমাদের নিকটবর্তী অঞ্চল থেকে গ্যাস তোলা শুরু করে দিচ্ছে। ওখান থেকে আমাদের গ্যাস যদি আমরা না তুলি তাহলে কিন্তু ওটা কার্যকর হবে না। তো এইভাবে
সারা বাংলাদেশে যেখানে যেখানে সম্ভাব্য গ্যাস আছে এখন তড়িঘড়ি করে 100টা অঞ্চলে গ্যাস খোঁজা হচ্ছে। এখান থেকে হয়তো একটা রিটার্নও পাওয়া যাবে। আমাদের অনুরোধ হলো এগুলো বিদেশি কোম্পানিকে দিয়েন না, ধীরে ধীরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জ্বালানিকে শক্তিশালী করতে হবে। আমাদের জনগণের মালিকানা ফিরিয়ে নিতে হবে গ্যাসের উপরে, জ্বালানির উপরে, পানির উপরে। আমাদের পানিগুলো বিদেশি কোম্পানিগুলো এনে তুলে মানে বোতলে ভরে বিক্রি করতেছে, অথচ এই ব্যবসাটা একটা স্রেফ জনগণের ব্যবসা, জনগণের মালিকানায় পানি ব্যবসা থাকতে হবে, কিন্তু তুলতেছে। আমাদের খনিজ, তারপরে গ্যাস, তেল, জ্বালানি, পানি, এই যা যা সম্পদ আছে, যা কিছু প্রাকৃতিক, এই প্রাকৃতিক সম্পদ আল্লাহ এদেশের মানুষকে দিছে। আমার মাটির নিচে এই সম্পদ, এই সম্পদের উপর আমার অধিকার আছে, আমার মালিকানা আছে। এগুলো যখন বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়, যেটা নাইকোর ক্ষেত্রে হয়েছিল, নাইকো যাওয়ার সময় যখন গ্যাস উৎপাদন কমে গেছে, এটাতে আগুন লাগাই দিয়ে এটা নষ্ট করে রেখে চলে গেছে। হ্যাঁ, পরবর্তীতে মামলা হলো, প্রমাণিত হলো যে নাইকো ইচ্ছাকৃতভাবে প্রোডাকশন কম হওয়ার কারণে এটা পুরাই দিয়ে গেছে। তখন কিন্তু আমরা জানতে পারলাম যে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়ার একটা সমস্যা কি, তাই না? তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। অনেকেই কমেন্ট করছে, অনেকেই মন্তব্য করছে, গুজব না ছড়াই। গুজব ছড়ালে যেটা হবে যে আজকে যদি তেল নিয়ে একটা বড় গুজব ছড়াই, কালকে আপনি আপনার গাড়িতে তেল পাবেন না, আমি আমার গাড়িতে তেল পাবো না। তারপরে গাড়িতে তেল পাবো না তা না, ছোট ছোট বিদ্যুৎ পাওয়ার প্লান্টও তেলের উপর নির্ভরশীল, সেগুলোতে আপনারা বিদ্যুৎ পাবেন না, আপনাদের এলাকা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। সুতরাং সংকটের সময়ে সবাইকে আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু ভাই, মাননীয় মন্ত্রী, তার নামে একটা ভয়ঙ্কর গুজব ছড়ানো হয়েছে যে তিনি বলেছেন ফ্যামিলি কার্ডের টাকা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ বিল অতিরিক্ত দেখানো হয়েছে। তো এইটা কালের কণ্ঠের ফটো কার্ড বানিয়ে তারা এটা ছড়িয়েছে। বেসিক্যালি সাম্প্রতিক সময়ে কোনো গুজব ছড়ানোর জন্য কালের কণ্ঠের ফটো কার্ডটা ব্যবহার করার খুব একটা প্রবণতা দেখা যাচ্ছে জামাত শিবির এনসিপি জোটের। তো তারা সত্য দিয়ে মোকাবেলা করতে পারছে না, একবারে স্তরে স্তরে এক একটা গুজব ছড়াচ্ছে। আমি আমি আমার যে অফিস, সেই অফিসের বিদ্যুৎ বিলের একটা প্রশ্ন আমার পাশে ভাইকে করব। ভাই, আমাদের এই মাসে যে বিদ্যুৎ বিল আসছে, এর আগের মাসের চেয়ে কম না বেশি? সেমই আসছে। আমাদের আগের মাসে 17,000 ছিল, এই মাসে কত আসছে? 15,000 আসছে। তো বিষয় হলো আমরাও কম ব্যবহার করছি দেখে আমরা একটু সচেতন হয়েছি যে একটু সচেতন থেকে ব্যবহার করব, সেই কারণে আমাদের কম আসছে। বিষয়টা এরকম না যে বিদ্যুতের দাম কমাইছে দেখে কম আসছে, আমরা আসলেই কম চালাইছি বিদ্যুৎ, যে কারণে আমাদেরটা কম আসছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা ছড়ানো হয়েছে, ফ্যামিলি কার্ডের নামে ফ্যামিলি কার্ডের টাকা আদায় করার জন্য বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। তো আমি একটু সবারকে একটু করি যে আমি একটু পার্থক্য দেখতে চাই। আমাদের যে সকল বন্ধুরা এখানে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনারা কার কতটুকু বিদ্যুৎ বিল গত মাসের চেয়ে এই মাসে বেশি আসছে একটু কমেন্টে লিখে দিয়েন, আমরা একটা পারসেপশন পেয়ে যাব তাহলে যে আসলে এখানে কি হয়েছে। যেটুকু সত্য সেটুকু সত্য বলতে হবে, যেটুকু মিথ্যা সেটুকু মিথ্যা বলতে হবে। বিদ্যুৎ বিল আপনার হলো একটা শতকরা হারে বাড়ানোর বিষয়ে আমরা শুনেছিলাম, আমরা দেখেছি। তো সেই বিষয়টা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু ধরেন এরকম যদি কারো হয় যে 20,000 টাকার বিদ্যুৎ বিল 30,000 টাকা আসছে, বা 2,000 টাকার বিদ্যুৎ বিল 5,000 টাকা আসছে, তো এটা তো অবশ্যই একটা অশনির সংকেত। তো আজকে মিনিস্ট্রি থেকে একটা নোটও দিয়েছে যে এখন পর্যন্ত যারা অভিযোগ করেছে, কয়েকটা ইস্যু আছে, পয়েন্ট আছে এখানে, যে মিটার রিডিং জনিত ভুল, যে আপনার মিটার রিডিং যা আছে বিদ্যুৎ বিলে তার চেয়ে ভিন্ন দেখাচ্ছে। তো এই ক্লারিক্যাল মিস্টেকে যদি হয় তাহলে তো এটা 100% এটা কোনো কমিটি গঠনের দরকার নেই। আপনি জাস্ট নিজেও যে কোনো বিদ্যুৎ অফিসে, আপনার যে নিকটতম বিদ্যুৎ অফিস যেটা আপনাকে বিল প্রোভাইড করে, সেখানে গিয়ে যদি বলেন যে আমার মিটারে আছে এইটা, এই তো ছবি তুলে নিয়ে যায় দেখাবেন, আর এইটা আছে, তো কারো বাপের ক্ষমতা আছে যে বিলটা ভুল দেখাবে? তাই না? যে আপনার মিটার রিডিংয়ে নাই তা যদি দেখিয়ে বিদ্যুৎ বিল নেয় তাহলে কি অবস্থা হবে? তো সেটা অনুচিত হবে। আরেকটা বিষয় হলো ক্লারিক্যাল ভুল, যে না গিয়েই বিদ্যুৎ বিল লিখে দেওয়া, যেটা আরেকটা জঘন্য অপরাধ। ঠিক আছে, এরকমও যদি হয়, এরকমও তো তাহলে সমাধানের সুযোগ রয়েছে, ওই একই বিষয় যে আপনি রিডিংটা দেখাবেন। তো আমার মনে হয় এই জায়গাটাতে যারা গুজব ছড়িয়েছে ব্যাপকভাবে, গুজবটা তৎপরতা একটা আছেই, এক ব্যাপকভাবে স্প্রেড করেছে, এটা সুযোগ করেছে আরো গ্যাস সংকটের কারণে। আপনারা জানেন যে গ্যাস টার্মিনালে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে আপনার হলো এলএনজি যেটা আছে, হ্যাঁ, সেটার
সরবরাহ চ্যানেলে সমস্যা হয়েছে। সেই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করছিলাম মন্ত্রণালয় মিনিস্ট্রিতে, যে এটা কবে সমাধান হবে। তো সেই বিষয়ে খুব সুনির্দিষ্টভাবেই এই সময় চেয়েছে যারা যারা এটা মেরামত করছে, 10 তারিখ পর্যন্ত সময় চেয়েছে, যে 10 তারিখের মধ্যে সমাধান হবে। তো যদি 10 তারিখের মধ্যে সমাধান হয়, আজকে কয় তারিখ? 3 তারিখ না? এখনো লম্বা একটা সময় আছে। তার মানে আরো অনেক কয়দিন আমাদেরকে কষ্ট করতে হবে, ভোগান্তিতে পড়তে হবে। হ্যাঁ, 10 তারিখেও যদি হয়। তো আমি যেটা মনে করি যে তেল গ্যাস সংক্রান্ত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আরো দ্রুত সমাধান করা উচিত এবং আরো এক্সপার্ট লোক দরকার। কারণ কোনো প্রযুক্তিগত যদি জিনিস এক্সচেঞ্জ করতে হয়, যে আগে একটা জিনিস ছিল নষ্ট হয়ে গেছে আরেকটা, তো আমার মনে হয় যে বাংলাদেশ তো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সমস্যা সমাধান করার জন্য যদি কোনো জায়গায় স্পেশাল বিমান পাঠিয়েও আপনার হলো সেই ডিভাইস, সেই যন্ত্র নিয়ে আসতে হয়, তাহলে তো সেটা নিয়ে আসতে হবে। বিষয়টা এই রকমের সুযোগ নাই যে আপনার হলো সৌদি আরব থেকে কোনো একটা পার্টস বিমান যোগে কুরিয়ারে পাঠায় দেবে, সেই কুরিয়ারে কখন পাবে সেই রকম রিসিভ করবে। অন্তত রাষ্ট্রীয় মেনটেনেন্সের জন্য এরকম হওয়া উচিত না। হ্যাঁ, রাষ্ট্রীয় মেনটেনেন্স এমন হওয়া উচিত যে ইনস্ট্যান্ট আর চলে আসবে এরকম। তো এই হলো সামগ্রিক বিষয়। আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে তারেক ভাই বিদ্যুৎ বিল বিষয়ে বলেন, বিদ্যুৎ বিল বিষয়ে বলেন। প্রথমত, যে সরকারিভাবে যেটুকু ঘোষিত ডিক্লারেশন, সেই ডিক্লারেশন তো আমরা, যেমন গ্যাসের দাম কিছুটা বেড়েছে, 70 টাকা বেড়েছে না, গ্যাসের দাম বেড়েছে, এটা ডিক্লারেশন। কিন্তু যেটা আনএথিক্যাল, যেমন আপনার হলো যদি 1500 টাকার একটা গ্যাস যদি এটা 2000 টাকা নেয়, ওইটা হলো ক্রাইম, ওইখানে আমাদের ধরতে হবে। হ্যাঁ, সরকারি যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনের বাইরে যদি বিদ্যুৎ বিল আসে তাহলে সেটা সমাধান। তো এই বিষয়ে কোনো কমিটি গঠন করা হয়েছে কিনা, সেই বিষয়ে কমিটির বিষয়ে আমি জানতে পারিনি। আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে কিভাবে সমাধান করবে এটা। তো বিষয় হলো যে আপনাকে যেই বিদ্যুৎ অফিস থেকে আপনাকে যেই বিলিং পেপারটা দিচ্ছে, সেই বিদ্যুৎ অফিসই যেহেতু ভুল ডকুমেন্টস দেয়, তাহলে আপনি সেখানে গিয়ে এটা সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে, এই হলো একটা বিষয়। আর আর কি আছে, আসলে গুজব যে কোনো সিচুয়েশনটাকে অনেক আনরেস্ট করে ফেলতে পারে। এবং আপনারা দেখবেন কয়েকদিন আগে যেটা হলো, যখন জামাতে ইসলামের একের পর এক কেলেঙ্কারি বের হচ্ছিল, তখন রাতের বেলা হঠাৎ করে একটা তৎপরতা শুরু হয় নাটোরে, এটা না, নাটোরে, যে কি নাটোরে তেল নাই। হঠাৎ করে রাতের মানে 1টা-2টার দিকে সব বাইকাররা বের হয়ে গেছে তেল নেওয়ার জন্য। বিষয়টা এটা একটা তৎপরতা ছিল যে সারা দেশে আবার একটা চাপ সৃষ্টি করা, সংকট সৃষ্টি করা, যে তেল নাই, এইরকম একটা বিষয় আছে। তো একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই জায়গাগুলোতে আমরা এরকমভাবে একটা ঝুঁকিপূর্ণ বিপদ তো সরকার একা পড়ে না। ধরেন তেলের যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সরকারের যারা দায়িত্বে আছে তারা কিন্তু তেল ঠিকই পাইছে। তাদের প্রয়োজন হলে যেখান থেকে তেল লাগবে, সরকারি কোনো গাড়ি তো বন্ধ ছিল না। কিন্তু আলটিমেটলি নাগরিক পর্যায়ে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। সাধারণ মানুষের ভোগান্তি আমরা কি দেখেছি। হ্যাঁ, আমি নিজেই অনেক পেরেশানি পড়েছি তেলের জন্য, এবং ভালোই পেরেশানি, গাড়িও বন্ধ ছিল এরকম। তো এখন আবার যেটা হচ্ছে, সিএনজি ভাড়া একটু বেশি নিচ্ছে। আমি আজকে সকালে সিএনজিতে ওঠার পরে যখন ভাড়া জিজ্ঞাসা করলাম, তো নর্মালি তো 250 টাকা করে, 220 টাকা করে নিত। তো বলতেছে মামা আজকে 350 টাকা দেন। এখন কেন 350 টাকা কেন? তো বলতেছে যে 2 ঘন্টা দাঁড়িয়ে আমি গ্যাস নিয়েছি। তো এইটা তাহলে তাকে যদি 2 ঘন্টা দাঁড়াতে হয়, তাহলে সেই 2 ঘন্টা কর্মঘন্টার দাম কে দেবে, তাই না? তো এটা একটা সংকট। যাই হোক, আল্লাহ সমাধান করে দেখ। আমরা চাই এই দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনা একের পর এক ঘটছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যুদ্ধের কারণে একটা তেলের সংকট আছে, এটা আমরা সবাই মিলে ফেস করছি। একটা সংকট আসলে সেটা, এবং গ্যাসের সংকটটা কতটা তীব্র, একটা এলাকা ভিত্তিক জায়গা থেকে রিপোর্ট আসছে সেই গ্যাস সমস্যার সমাধানগুলো। তো 10 তারিখ পর্যন্ত আমি জেনেছি 10 তারিখের মধ্যে সমাধান করবে। তো আমি আমার জায়গা থেকে অনুরোধ করেছি যে 10 তারিখ কেন, মানে ধরেন যেই পার্টস সমস্যা বা যেটুকু ডিস্ট্রাকশন হয়েছে, এটা তো একটা পার্সোনাল বিজনেস না। হ্যাঁ, যে এটা আব্দুর রহিম কোঅপারেটিভ বা রহিম লিমিটেড কোম্পানির ব্যবসা, তো তার ব্যবসার জন্য অমুক পার্টস লাগবে, চায়না থেকে কুরিয়ার করেছে, 3 দিন 4 দিনে কুরিয়ারে আপনার ডিএইচএল অথবা অ্যামাজনের মাধ্যমে আসতেছে, এরকম তো হওয়া উচিত না। রাষ্ট্র ব্যবস্থাপনা হলো ত্বরিত হওয়া উচিত।
আজকে যদি সমস্যা হয় তাহলে কালকেই সমাধান করতে হবে, অথবা আজকেই সমাধান করতে পারলে সেটা সবচেয়ে বেটার। এই জায়গাগুলোতে ইফেক্টিভনেস, ইফিসিয়েন্সি, এই বিষয়গুলো খেয়াল করা খুব জরুরি। তো যাই হোক, বিদ্যুৎ বিল নিয়ে যারা সমস্যায় আছেন, আমি যতটুকু জেনেছি, আপনারা যদি আপনার নিজ নিজ এলাকার বিদ্যুৎ কেন্দ্রে যান, যেখান থেকে বিলটা হয়, আপনি জাস্ট মিটারের রিডিংয়ের ছবি তুলে নিয়ে যাবেন, হ্যাঁ, আর বিল পেপার নিয়ে যাবেন, অসামঞ্জস্য ধরাই দেবেন, এখানে অসামঞ্জস্য, যথেষ্ট। এটার জন্য কোনো মামলা করার প্রয়োজন না। কি বললেন? গত কিছুদিন আগে বিদ্যুৎ পেট্রোল নিয়ে, তেল নিয়ে আমাদের নেতারা, না, এটা তো একটা তৎপরতা আছে গুজব ছড়ানো। আজকে মন্ত্রী মহোদয়ের নামে যে গুজবটা ছড়াইছে ভয়ঙ্কর ভাবে, যে জামাত এনসিপি চাই ফ্যামিলি কার্ডের প্রজেক্টটাকে বানচাল করতে, বেসিক্যালি। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের প্রজেক্টটা কিভাবে বানচাল করতে চাই, তো এইটা তো একটা মানে বিশাল একটা উদ্যোগ, যে উদ্যোগটা প্রান্তিক মানুষের হাতে টাকা দেওয়ার একটা উদ্যোগ। হ্যাঁ, আমাদের বিভিন্ন উদ্যোগ, যেমন একটা ফ্লাইওভারের উদ্যোগ, ঢাকার মানুষ বেনিফিট পায়। ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় উদ্যোগ, ঢাকার মানুষ বেনিফিট পায়। অথবা পদ্মা সেতু করেছে, অথবা যমুনা সেতু করেছে, ওই অঞ্চলে মানুষটা পায়। কিন্তু একটা কমন মানে সারা দেশে একযোগে চলা গরিব মানুষের হাতে টাকা দেওয়ার একটা যে প্রজেক্ট, ওয়েলফেয়ার সিস্টেম যেটা, সেইটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা উদ্যোগ। এত বড় দুঃসাহস কারো হয়নি। সেই জায়গাটা সেটাকে ফল করতে চাই, অথচ তারাই আবার গিয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের জন্য, চাকরির জন্য আবেদন করে, তারা ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে চায়। হ্যাঁ, যারা বিরোধিতা করতেছে এখন তো ষড়যন্ত্র করতেছে, তো যখন ফ্যামিলি কার্ড লাগবে তখন তোমাদের নেতাকর্মীদের দিও না, তাই না? কিন্তু সেগুলোর জন্য তো ঠিকই সুপারিশ করতেছে, আমরা দেখলাম একটা সুপারিশও বের হয়ে আসছে। হ্যাঁ, তো হ্যাঁ, যাই হোক, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। আমার দৃষ্টিতে আমাদের যিনি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনি যথেষ্ট সৎ একজন মানুষ এবং একটা ফ্রেশ মানুষ, যাকে দুর্নীতি স্পর্শ করে না, সব কিছু মিলায়ে। এবং তিনি মন খুলে ঠাস ঠাস করে বলে ফেলেন। তো যেমন আজকে যে প্রজ্ঞাপনটা, সেই প্রজ্ঞাপনে একটা কথা, আজকে যে মিনিস্ট্রির যে ওয়েবসাইটে যে তথ্যটা দিয়েছেন, সেখানে বলেছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে, এবং যারা ভুতুরে বিল আসছে তাদের ক্ষেত্রে সমাধান করা হয়েছে, এবং সংশ্লিষ্ট অফিসে গেলে এটা যাদের সমস্যার সমাধান হয়নি তাদের তার সমাধান হয়ে যাবে। এই পর্যন্ত মেসেজটা ঠিক ছিল। পরবর্তীতে আরেকটা মেসেজ আসছে, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুবই স্বাভাবিক একটা বক্তব্য, কিন্তু এটা অনেকে মনে করতেছে এটা কি থ্রেট করা হচ্ছে। তো এটা একটা বিষয় যে উনি সবকিছু মানে খোলা মনে বলে ফেলেন। আসলে যারা গুজব ছড়াচ্ছে, কিছু তো মানুষ আছে যারা রাষ্ট্রকে পেরেশানিতে ফেলতে চায়, সরকারকে পেরেশানিতে ফেলতে চায়, যতটুকু না তার চেয়ে 10 গুণ বেশি দেখাতে চায়। এগুলো মিথ্যা নাকি? যদি তাই না হয় তাহলে ফ্যামিলি কার্ড নিয়ে জামাত, শিবির, এনসিপি এরা কেন এই গুজবটা ছড়ালো? তো এরা ছড়াচ্ছে গুজব, এই বিষয়গুলো। কিন্তু তারপরেও ওই সমস্যার সমাধানমূলক বাক্যটা লিখলেই আবার ভালো হতো, এই মানে শেষের অংশটুকু না লিখলে ভালো হতো। তো সেইভাবে আছে। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। বিদ্যুৎ ক্ষেত্রে আমি যেটা মনে করি জানেন, সঠিকভাবে যদি তেল এবং গ্যাস নিয়ে খুব ভালো এক্সপার্টরা যদি কাজ করে, তাহলে আরো কম দামে তেল দেওয়া সম্ভব, আরো কম দামে গ্যাস দেওয়া সম্ভব, এখনো সম্ভব। আমি মনে করি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আছে না, তারপরেও সম্ভব। এক্সপার্টনেস জিনিসটা দরকার, এবং যে জিনিসটা দরকার হলো টেন্ডারের মাধ্যমে করা, মানে ডিরেক্ট ওপেন কম্পিটিশনের মাধ্যমে করা। ওপেন কম্পিটিশন, ক্রাইসিস আসবে, ঠিক আছে, ক্রাইসিসের সময় আপনি 1 মাস 2 মাস ইমার্জেন্সি বেসিসে সরকার তেল ক্রয় করতে পারে, যে আমার আর্জেন্ট ফুলফিল হবে। যেটা পেট্রোল অকটেনের কারণে আমাদের সমস্যা হয়েছিল, ডিজেল সংকট হয়েছিল, কৃষি ব্যাহত হয়েছিল, তখন আপনি ইনস্ট্যান্ট কিনবেন, যে আমার এখন আর্জেন্ট বেসিস দরকার, যেখান থেকে পাবো সেখান থেকে নিয়ে আসবো টেন্ডার ছাড়া, ঠিক আছে। কিন্তু এটা তো চিরন্তন প্রসেস হবে না। এটা একটা নির্দিষ্ট সময় সেই সংকটটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে প্রতিযোগিতামূলক বাজারে, এবং প্রতিযোগিতামূলক বাজারে যদি সরকার তেল নিয়ে আসে, তাহলে আমি মনে করি এখনো কম দামে তেল দেওয়া সম্ভব। তো এই বিষয়গুলো সামঞ্জস্য করে, সমন্বয় করে কাজ করা দরকার। আর এখন তো আমাদের হুঁশ হচ্ছে যে গ্যাস খুব খুঁজতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে আমদানি করা গ্যাসে কিরকম সংকট, এই যে সংকট সৃষ্টি হয়, কারিগরি ত্রুটি হয়, কত সমস্যা হয় আমদানি করা গ্যাসে। তো কিন্তু এইটাই যদি আমাদের নিজেদের গ্যাস থাকতো, যেমন আমাদের উত্তর অঞ্চলে পাবনা ব্লকের জন্য যদি একটা গ্যাস
ওইদিকে যদি গ্যাসের উৎপাদন ব্যবস্থা থাকতো, ওখানে তো আমরা শুনছিলাম গ্যাসে ভাসতেছে মোবারকপুরে, কিন্তু সেটা পরে বন্ধ করে দেওয়া হলো, আর যাচাই বাছাই করা হলো না। তো এগুলো তো এমনও হতে পারে ভারতের ষড়যন্ত্রে তাদের ওখানে গ্যাস তোলার জন্য আমাদের এখানে গ্যাস তোলা বন্ধ করতেছে, যেটা সমুদ্রের ক্ষেত্রে ভারত সমুদ্রের আমাদের নিকটবর্তী অঞ্চল থেকে গ্যাস তোলা শুরু করে দিচ্ছে। ওখান থেকে আমাদের গ্যাস যদি আমরা না তুলি তাহলে কিন্তু এটা কার্যকর হবে না। তো এইভাবে সারা বাংলাদেশে যেখানে যেখানে সম্ভাব্য গ্যাস আছে এখন তড়িঘড়ি করে 100টা অঞ্চলে গ্যাস খোঁজা হচ্ছে, এখান থেকে হয়তো একটা রিটার্নও পাওয়া যাবে। আমাদের অনুরোধ হলো এগুলো বিদেশি কোম্পানিকে দিয়েন না, ধীরে ধীরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জ্বালানিকে শক্তিশালী করতে হবে। আমাদের জনগণের মালিকানা ফিরিয়ে নিতে হবে গ্যাসের উপরে, জ্বালানির উপরে, পানির উপরে। আমাদের পানিগুলো বিদেশি কোম্পানিগুলো আইনে তুলে মানে বোতলে ভরে বিক্রি করতেছে, অথচ এই ব্যবসাটা একটা স্রেফ জনগণের ব্যবসা, জনগণের মালিকানায় পানি ব্যবসা থাকতে হবে, কিন্তু তুলতেছে। আমাদের খনিজ, তারপরে গ্যাস, তেল, জ্বালানি, পানি, এই যা যা সম্পদ আছে, যা কিছু প্রাকৃতিক, এই প্রাকৃতিক সম্পদ আল্লাহ এদেশের মানুষকে দিছে। আমার মাটির নিচে এই সম্পদ, এই সম্পদের উপর আমার অধিকার আছে, আমার মালিকানা আছে। এগুলো যখন বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়, যেটা নাইকোর ক্ষেত্রে হয়েছিল, নাইকো যাওয়ার সময় যখন গ্যাস উৎপাদন কমে গেছে, এটাতে আগুন লাগাই দিয়ে এটা নষ্ট করে রেখে চলে গেছে। হ্যাঁ, পরবর্তীতে মামলা হলো, প্রমাণিত হলো যে নাইকো ইচ্ছাকৃতভাবে প্রোডাকশন কম হওয়ার কারণে এটা পুরাই দিয়ে গেছে। তখন কিন্তু আমরা জানতে পারলাম যে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়ার একটা সমস্যা কি, তাই না? তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। অনেকেই কমেন্ট করছে, অনেকেই মন্তব্য করছে, গুজব না ছড়াই। গুজব ছড়ালে যেটা হবে যে আজকে যদি তেল নিয়ে একটা বড় গুজব ছড়াই, কালকে আপনি আপনার গাড়িতে তেল পাবেন না, আমি আমার গাড়িতে তেল পাবো না। তারপরে গাড়িতে তেল পাবো না তা না, ছোট ছোট বিদ্যুৎ পাওয়ার প্লান্টও তেলের উপর নির্ভরশীল, সেগুলোতে আপনারা বিদ্যুৎ পাবেন না, আপনাদের এলাকা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। সুতরাং সংকটের সময়ে সবাই সবাইকে সহযোগিতা করতে হয়। গুজব যারা সুতরাং সংকটের সময় সবাইকে সহযোগিতা করতে হয়। সংকটের সময় তো আপনার হলো সাপ আর মুরগিও তো পাশাপাশি একই গাছের ডালে থাকে। তো গ্যাসের যে সমস্যা হচ্ছে, তেলের যে সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো স্থায়ী সমাধান হবে। সরকার, রাষ্ট্র সময় নিয়েছে, কাজ করছে, আমরা দেখি কতটুকু ভালো করে। না হলে আমরা সবাই মিলে আওয়াজ তুলবো ইনশাল্লাহ।